মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ, ওরা তো পারতো উর্দুটাকে মেনে নিতে, ওরা তো মানেনি। ওরা নিজেদের জীবন জীবিকাকে বিসর্জন দিয়ে আত্মবলিদান করে আত্মবিসর্জন করে ওরা বাংলাকে আন্তর্জাতিক একটি ভাষা করতে পারলো। এটা সত্যি কথা। ইতিহাস চর্চার একটা অভাব রয়েছে এবং একটা অনীহা, একটা উদাসীনতা রয়েছে। নীরশ্রী চৌধুরী বলেছিলেন, আত্মঘাতী বাঙালি। বাঙালি আত্মঘাতী, আত্মবিস্মৃত জাতি। আত্মবিস্মৃত, আত্মঘাতী, কারণ এই যে দেশের স্বাধীনতার জন্য যাদের সবচেয়ে বড় অবদান, সেটা হচ্ছে বাঙালি। আজকে আমাদের এই উপত্যকার অসিত ভট্টাচার্যের নাম কতজন জানেন? বিপিনচন্দ্র পালের নাম কতজন জানেন? বিপিনচন্দ্র পাল, সুন্দরী মোহন দাস, কল্যাণী মিশ্র। ছাত্রছাত্রীরা ভাষা আন্দোলনের সেই ইতিহাসটা অনেকে জানেই না, বা ওরা বুঝতেও পারে না। 19শে মে সেটা কি, সেটাও ওরা বুঝতে পারে না। তো এই উপত্যকায় এখনো মানুষ ভাষার প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল, এবং আজও যদি বাংলা ভাষার উপরে যদি কোনো আঘাত আসে, তবে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা এপিসোড অফ ভয়েস 24 পডকাস্ট নিয়ে। আর আমি সঞ্চারী ভট্টাচার্য। আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি, যিনি হচ্ছেন বরাক বঙ্গের কর্মকর্তা এবং একজন কলামনিস্ট। নমস্কার স্যার। স্যার, আপনি একটু আপনার ব্যাপারে যদি সবাইকে জানেন। নিজের সম্পর্কে আর কি বলবো, আমি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একজন কর্মকর্তা, শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি, এবং গত প্রায় 39 বছর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত। এবং এই উপত্যকার যে ভাষা আন্দোলনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যেরকে বুকে নিয়েই আমরা কাজ করছি। বরাক উপত্যকার বহুভাষিক সত্তা এবং বাঙালি, অখণ্ড বাঙালি জাতিসত্তা, এই নিয়েই আমাদের কাজ। বেশ স্যার, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে, ভাষা শহীদ দিবস আমাদের বরাক উপত্যকার মানুষদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনার? এটা বরাক উপত্যকার আত্মপরিচয়। এটা বরাক উপত্যকার আত্মপরিচয়, কেননা 1961 সনের 11 মে 11 শহীদের আত্মবলিদানে এই উপত্যকায় সরকারি ভাষা বাংলা, এটা স্বীকৃত হলো। 1960 ইংরেজিতে আসাম বিধানসভায় একটি আইন পেশ করা হয়েছিল, সেখানে অসমীয়া ভাষাকে রাজ্য ভাষা এবং বাধ্যতামূলক করা হয়েছিল। এবং বরাক উপত্যকার তার একটা চরিত্র আছে, এটা বলে নেওয়া উচিত। 1874 সনে বরাক উপত্যকা বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। তো আমাদের এই উপত্যকায় বাঙালি জাতিসত্তার একটা সুদীর্ঘ ঐতিহ্য আছে। হঠাৎ করে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়াকে এই উপত্যকার মানুষ মেনে নিতে পারেনি, এবং তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। এবং সেই আন্দোলনে শুধুমাত্র বাঙালিরাই যে অংশগ্রহণ করেছিল তেমনটা নয়, এখানে অনেক অবাঙালিরাও ছিল, এবং যাদের নাম আমি বিশেষভাবে উল্লেখ করব: দ্বারিকানাথ উপাধ্যায়, নন্দকিশোর সিনহা, গৌরীশঙ্কর রায় প্রমুখ। তো এই উপত্যকার ভাষা আন্দোলন নিয়ে লাল বাহাদুর শাস্ত্রী তখন বলেছিলেন যে এটা একটা ঐতিহাসিক গণবিস্ফোরণ। এই আমাদের যে বরাক উপত্যকার যে আত্মপরিচয়, সেটা এই বরাক উপত্যকার এই ভাষা আন্দোলনের উপরই ভিত্তি করে, এবং আজও আমরা সেই ঐতিহ্যকে বুকে নিয়েই চলছি। একদমই। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। 1961 সালের যে ভাষা আন্দোলন বা ভাষার শহীদের যে আত্মত্যাগী, আপনি আজকের সময় দাঁড়িয়ে সেটা কিভাবে আপনি এক্সপ্লেন করবেন বা বলবেন সেটা? আমাদের উপত্যকায় ভাষা আন্দোলনটা একটা বহমান একটা চরিত্র আছে। 1961, তারপরে এসছে 1972, বিজন চক্রবর্তী শহীদ হলেন। তারপরে এসছে 1986, যেখানে জগন যিশু 2 জনকে করিমগঞ্জে গুলি করে মারা হলো। তারপর 1996, যদিও বাঙালি নন, আমার সুদেষ্ণা বোন সুদেষ্ণা সিনহা, তারও শহীদের মৃত্যু হয়েছিল। তো এই উপত্যকায় এখনও মানুষ ভাষার প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল, এবং আজও যদি বাংলা ভাষার উপরে যদি কোনো আঘাত আসে, তবে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করে। এবং প্রায় সময়ই আমরা দেখি উগ্র প্রাদেশিকতাবাদ, একটা আধিপত্যের রাজনীতিতে বাংলা ভাষার উপর বারে বারেই আক্রমণ আসছে, এবং সেই আক্রমণকে প্রতিহত করতে সবাই আমরা একজুট হয়েই আমরা আন্দোলন করি। আমরা মনে করি যে আমাদের যে জাতিসত্তা,
আমাদের যে পরিচয়, সেই পরিচয় বাঙালি পরিচয়, বরাকের আমরা বরাকভাষী, এবং আমরা কোনো অংশেই আমরা নিজেদেরকে আমরা এই ক্ষেত্রে বঞ্চিত করতে চাই না, এবং তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। এবং এই কথাটাও বলে নেই, এই যে 19 আসছে, এই 19 আমাদের কাছে একটা প্রতিজ্ঞার দিন। আমরা নতুন করে আবার আমরা সেই প্রতিজ্ঞা করি যে আমরা যেন আগামী আরেকটা বছর বা আমরা এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি। সেই কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল প্রমুখ একাদশ শহীদ এবং পঞ্চদশ শহীদের আত্মবলিদানকে যেন মনে রেখেই আমরা আমাদের সংগঠন বা আমরা অনেকেই কাজ করছি। একদমই। স্যার, আপনার কি মনে হয় 1961 সালের যে ভাষা আন্দোলন সত্যি সম্পূর্ণভাবে কি সফল হয়েছে, নাকি সেটা? না, সম্পূর্ণ সফল হয়নি। তো যদি সফল হতো তবে কি আর 72-86 প্রয়োজন হতো? বা আজও চূড়াগুপ্তা আন্দোলন তো হয়েই যাচ্ছে, চূড়াগুপ্তা আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি। এবং সত্যিকার অর্থে বলতে কি সরকারি ভাষা বাংলা, আমাদের উন্নাসিকতা উদাসীনতার জন্য আমরা সেটাকে আমরা যথাযথ আমরা প্রয়োগ করতে পারিনি, অনেক ক্ষেত্রেই সেটা পারছি না। আরও একটি কথা আমি বলি, এইখানে বলে নেওয়া প্রয়োজন যে 1952-তে আমাদের ওপারে বাংলাদেশে যে ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল 21শে ফেব্রুয়ারি, আব্দুল জব্বার, বরকত, সালাম তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে, তারপর 1971-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশের জন্ম হলো। কিন্তু আমাদের এই বরাক উপত্যকা একটা আলাদা রাজ্য পর্যন্ত হতে পারলো না। সেই দিক থেকে বিচার করতে গেলে এই আন্দোলনটা আজও অসমাপ্ত। স্যার, পশ্চিমবঙ্গের বাংলা ভাষার মধ্যে আমরা দেখতে পাই একটা আলাদা টান রয়েছে, একটা আলাদা আবেগ রয়েছে, আর সেটা আবার আমাদের এই উপত্যকার ভাষার মধ্যে সেটা আবার নেই। তো আমরা অনেক সময় দেখতে পাই, আমিও যখন কলকাতায় পড়াশোনা করতে গিয়েছিলাম আমি দেখতে পেয়েছিলাম ওখানকার লোকজনের সাথে কথা বললে ওদের রেসপন্সটা একটু ঠিক অন্যরকম থাকে। তো সেটা নিয়ে আপনার মানে কি কিছু অভিজ্ঞতা রয়েছে, বা সেটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, অভিজ্ঞতা তো সবারই হয়। আমাদের পশ্চিমবঙ্গ বা বাইরে কোথাও গেলে যখন আমরা বলি আসাম থেকে এসছি, তখন আমাদের বলে, ও মা, আপনারা আসাম থেকে এসছেন, আপনারা বাংলা কথা বলতে পারেন, বাংলা বুঝতে পারেন। একদম। তারা আমাদের ব্যাপারটা জানে না, এটা তাদের অক্ষমতা, তাদের দুর্বলতা। তবে তুমি যে কথাটা বললে সেটা হলো, বাংলায় অনেকগুলো উপভাষা আছে, উপভাষা বিভাষা আছে। যেমন নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা, ফরিদপুর, এমনকি পশ্চিমবঙ্গে পুরুলিয়া, আসানসোল, বীরভূম, মেদিনীপুর, প্রত্যেকের এই যে আঞ্চলিক ভাষাগুলো আলাদা। কিন্তু অষ্টাদশ ঊনবিংশ শতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় দত্ত, রামমোহন রায়, পরবর্তী সময়ে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ওরা একটা প্রমিত ভাষার জন্ম দিলেন। এবং সেই প্রমিত ভাষা আমরা জানি, আমরা কথা বলি, কিন্তু আমাদের দৈনন্দিন যাপিত জীবনে আমরা কেউ সিলেটি কথা বলি, কেউ ফরিদপুরের কথা বলে, কেউ কুমিল্লার কথা বলে, সব মিলেই কিন্তু বাংলা ভাষা এবং সংস্কৃতি। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যেমন এই মুহূর্তে কিছুদিন আগে কালিকা প্রসাদ গিয়েছিল এবং যাওয়ার পরে সেই বাংলার মূল স্রোতে এই অঞ্চলের লোকসংস্কৃতিকে মেলানোর চেষ্টা করেছিল। বা সৈয়দ মুস্তাফা আলী, আমাদের এখানে অনেকেই আছেন, রণজিৎ দাস, রামেন্দ্র দেশমৈক্য প্রমুখ মানুষরা গিয়ে বাংলায় কবিতা লিখেছেন, শক্তিপদ ব্রহ্মচারী, আমাদের এখানে বিমল চৌধুরী, শান্তনু ঘোষ, সবাই মিলে আমরা কিন্তু আমাদের যে সাহিত্য সংস্কৃতি চর্চা, এটা কিন্তু বাংলার মূল স্রোতের সঙ্গে। কিন্তু আমাদের যাপিত জীবনে আমরা সিলেটি কথা বলি, আমরা সিলেট অঞ্চল থেকে এসেছি, যেটা শ্রীভূমি, রবীন্দ্রনাথের শ্রীভূমি। কেউ বা এসছে কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, সব মিলেই তো বাঙালি জাতি। এটাই তো, এটা যারা জানে না, বা পশ্চিমবঙ্গের মানুষ যারা মান্য ভাষায় কথা বলে, সেটা একটা বিশেষ অঞ্চলের ভাষা। কিন্তু এই যে বিস্তীর্ণ অঞ্চলে, বঙ্গভূমির বিস্তীর্ণ অঞ্চল, এই বিস্তীর্ণ অঞ্চলে তার কথ্য ভাষা আলাদা। এবং এটা শুধু বাংলা বলেই নয়, হিন্দি, ইংরেজি, আমরা জানি আমেরিকান ইংলিশ, ব্রিটেন ইংলিশ, এইগুলো আলাদা। তো বাংলা এজ এ হোল, তার যেটা লিখিত রূপ সেটা একটা, কথ্য ভাষা আলাদা। ভীষণ ভালো লাগলো স্যার। অনেক সময় দেখা যায় যে বরাকের বাংলা ভাষা বা সাংস্কৃতিককে যতটা গুরুত্ব দেওয়ার বা পাওয়ার কথা, সেই গুরুত্বটা ঠিক পাচ্ছে না, বা মানে সেটা
পুরোপুরি হচ্ছে না, তো সেই বিষয়ে আপনি কি কিছু একটা বলবেন? না, বিষয়টা পাচ্ছে না বা না পাওয়ার প্রেক্ষিত আলাদা। তবে একটা কথা বলি, 60-এর দশকে এখানে অতন্দ্র আন্দোলন হয়েছিল, কাব্য আন্দোলন, এবং ঠিক একই সময়ে পশ্চিমবঙ্গে কৃত্তিবাস কবিতা আন্দোলন হয়েছিল। তো আমাদের এখানকার শক্তিবোধ ব্রহ্মচারী, অধিককার শক্তি চট্টোপাধ্যায় বা অন্যান্যরা, ওরা যে এখানে এখানে এসছেন, আমাদের এখানের কবিতা ওইখানে গেছে। আজকে বাংলার নাট্যজগতে এখন এই মুহূর্তে তীর্থঙ্কর চন্দ্রের নাটক খুব চলে। এই তীর্থঙ্কর চন্দ্র এই উপত্যকার সুসন্তান। তো গুরুত্ব পাচ্ছে না কথাটা হয়তো সার্বিক অর্থে ঠিক নয়, কেননা একটা অবক্ষয় আছে। এই অবক্ষয়টা সার্বিক বাংলা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু আমাদের এইখানকার তীর্থঙ্কর চন্দ্র দাপিয়ে নাটক করছেন, এবং পশ্চিমবঙ্গে তীর্থঙ্কর চন্দ্রের নাটক মানে অত্যন্ত জনপ্রিয়। তো কালিকার কথা একটু আগেই বললাম। আমাদের এই অঞ্চলে মানুষ করছে না, এটা ভুল, কিন্তু তার অনেকগুলো জিওগ্রাফিক কারণ, ভৌগোলিক কারণে আমরা পিছিয়ে গেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজ্য সরকার থেকে আমাদের যেভাবে প্রমোট করার কথা ছিল, সেই প্রমোশনটা না পাওয়ার জন্য আমরা কোনো একটা জায়গায় নিজেদেরকে বিচ্ছিন্ন করেছি বা বিচ্ছিন্ন বোধ করছি। এটা বাস্তব সত্য। সত্যি প্রেজেন্ট ডেতেও দেখতে পাই স্যার, যেমন স্পেশালি স্কুল বা কলেজে যেমন ছাত্রছাত্রীরা ভাষা আন্দোলনের সেই ইতিহাসটা অনেকে জানেই না, বা ওরা ওরা বুঝতেও পারে না 19শে মে সেটা কি, সেটাও ওরা বুঝতে পারে না। তো এটার পেছনে কিছু কি রয়েছে যে কারণে এই জিনিসগুলো হচ্ছে? বাঙালি জাতির তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের মধ্যে হিন্দু মুসলমান মিলিত ঐক্যেই সেটা হয়েছে। রবীন্দ্রনাথের কথা, এসো হে বুদ্ধ, এসো খ্রিস্টান, হিন্দু মুসলমান, এই ভারত তীর্থ কবিতা। তো এইখানের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়, কিন্তু বাস্তব সত্য হলো বিভাজন। এখন আমার কোন সত্তাটা মুখ্য, কোনটা আমার গৌণ, কোনটা আমার প্রাইম আইডেন্টিটি, ধর্ম না ভাষা? যে ধর্মের প্রশ্নে দেশটা বিভাজন হলো, কিন্তু দেখা গেল সেই যে দ্বিজাতি তত্ত্ব, সেই দ্বিজাতি তত্ত্বটাই অসার হয়ে গেল। ওপার বাংলায় ধীরেন্দ্রনাথ দত্ত শুরু করলেন, দাবি তুললেন বাংলাকে সরকারি ভাষা করার জন্য, বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে ওপার বাংলায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এই মুক্তিযুদ্ধে আমরা জানি প্রায় 30 লক্ষ মানুষ নিহত হয়েছিলেন, 30 লক্ষ। সেটা একটা ভীষণ বড় আত্মবলিদান। আমাদের এই অঞ্চলেও ভাষা আন্দোলনের সময় শুধু একাদশ শহীদ আত্মবলিদান করেননি। আমি এমন কিছু গল্প বলা উচিত, যেমন পরিতোষ পাল চৌধুরী, এবং তিনি তার স্ত্রীকে নিয়ে গেছিলেন। তখন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। সেই সন্তান সম্ভবা স্ত্রীকে পুলিশ লাথি মেরেছিল। মানিক মিয়া পায়ের মধ্যে গুলি লেগেছিল, এবং এই মানে ইনজুরিটা নিয়ে মানিক মিয়া পুরো সারাটা জীবন আমৃত্যু তিনি কিন্তু পঙ্গুর জীবন কাটিয়ে গেছেন। তো এভাবে অনেকেই ছিলেন যাদের নাম ইতিহাস মনে রাখেনি। আমরা চেষ্টা করছি ইতিহাস ঘেটে ঘেটে এই মানুষগুলোকে তুলে আনতে। এখন এটা সত্যি কথা, ইতিহাস চর্চার একটা অভাব এখানে আছে। ইতিহাস চর্চাটা যদি আমাদের করতে না দেওয়া হয়, আমাদের সামনে যদি অন্য আরেকটা বিকল্প সত্তাকে তুলে ধরা হয়, তবে যে জিনিসটা হয়, আমাদের কাছে অনেকের কাছেই ধর্মটা মুখ্য হয়ে উঠেছে, যার জন্য বাঙালি জাতিসত্তার মধ্যে একটা বিভাজন তৈরি করা হচ্ছে। আমরা মনে করি, আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন থেকে আমরা মনে করি যে এই বিভাজনের রেখাটাকে আমরা মুছে দিতে চাই। আমরা একটা অখণ্ড বাঙালি জাতিসত্তার চেষ্টা করি, এটা তার বিকাশের বা তার এই পরিচয়টাকে তুলে ধরার চেষ্টা করি। আসল কথাটা হলো গিয়ে যে ইতিহাস চর্চার অভাব। তার জন্য আমাদের এই যে পাঠ্যসূচিতে 19শে মে জানে না, এমনকি দুঃখের কথা একাদশ শহীদের নাম পর্যন্ত জানানো হয় না। এই দায়িত্বটা নিতে হবে শিক্ষিকাদের, শিক্ষকদের, অভিভাবকদের। এখন একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা বাংলাকে কাজের ভাষা করতে পারিনি।
যেটা সত্যি কথা, বাংলাকে আমরা কাজের ভাষা করতে পারিনি। তো আমাদের কি হচ্ছে, আমরা জানি আমাদের সামনে তুলে ধরা হয়েছে হিন্দি এবং ইংলিশ। আমি হিন্দি আমরা অনেকেই পড়ছে, বাংলা পড়ানো হচ্ছে না, বাংলা পড়ছে না। এবং এই যে সংকটটা, এটা শুধুমাত্র বাংলার বললেও ভুল, এটা অসমীয়াদের ক্ষেত্রে বা অন্য ভাষাভাষীদের ক্ষেত্রেও সত্যি যে কাজের ভাষা হিন্দি এবং ইংরেজি। এইটাতেই যেমন একটু মধ্যবিত্ত শ্রেণীর, উচ্চবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা এখন ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ে। এটা সত্যি কথা, ইতিহাস চর্চার একটা অভাব রয়েছে এবং একটা অনীহা, একটা উদাসীনতা রয়েছে। নীরশ্রী চৌধুরী বলেছিলেন, আত্মঘাতী বাঙালি। বাঙালি আত্মঘাতী, আত্মবিস্মৃত জাতি। আত্মঘাতী কারণ এই যে দেশের স্বাধীনতার জন্য যাদের সবচেয়ে বড় অবদান, সেটা হচ্ছে বাঙালি। আজকে আমাদের এই উপত্যকার অসিত ভট্টাচার্যের নাম কতজন জানেন? এই অসিত ভট্টাচার্য শহীদের মৃত্যুবরণ করেছিলেন। বিপিনচন্দ্র পালের নাম কতজন জানেন? বিপিনচন্দ্র পাল, সুন্দরীমোহন দাস, কল্যাণী মিশ্র, বীরেশ মিশ্র প্রমুখ মানুষেরা তো এই উপত্যকার মানুষ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো এই কথাগুলো জানানো হয় না। ইতিহাস চর্চার একটা অসম্ভব অভাব। এবং আজকের যুগে হচ্ছে মানে পোস্ট-ট্রুথ যুগ, উত্তর সত্য যুগ। এখানে সত্যকে তৈরি করা হয়, একটা সত্য তৈরি হয় মিথ অ্যান্ড মাইথোলজি, মিথকে নিয়ে একটা সত্য তৈরি করা হয়, মিথ এবং মিথ্যাকে নিয়ে। আমরা মনে করি 19শে মের ইতিহাসটা খুব বেশি জানা উচিত। আমরা চেষ্টা করছি, বই প্রকাশ করছি, লেখালেখি করছি, মানুষের মধ্যে অনেকেই স্কুলে যাচ্ছে এবং এই সংকটটা কাটিয়ে উঠতে হবে। কারণ অন্যান্য ভাষিক গোষ্ঠীরা তারা যদি সচেতন থাকে, কেন আমরা সচেতন থাকবো না? এটাই হচ্ছে কথা। আপনার কি মনে হয় আগের জেনারেশনের মধ্যে যে ভাষা বা সাংস্কৃতিক রক্ষা করার যে একটা আবেগ ছিল, সেটা কি এই জেনারেশনের সবার কাছে রয়েছে? না, এটাতে একটু আমি হতাশ উত্তরই দিতে হবে। কারণ বাস্তব সত্যটা হলো গিয়ে অনেকটাই কমেছে। তার কারণ হচ্ছে গিয়ে রাষ্ট্রশক্তি যার হাতে, তারাই কিন্তু আজকে বিভিন্ন প্রচার মাধ্যমে যে হিন্দি, ইংরেজি এগুলোকে তুলে ধরছে। কিন্তু দক্ষিণ ভারতে চিত্রটা সম্পূর্ণ আলাদা। দক্ষিণ ভারত হিন্দি সাম্রাজ্যবাদ থেকে আলাদা। তাদের নিজেদের তামিল, তেলেগু, মালায়ালাম, ওরা কিন্তু নিজেদের ব্যাপারে খুব বেশি আত্মসচেতন। আমাদের এখানে আত্মসচেতনতার অভাব, এবং এই আত্মসচেতনতার জন্য আত্মবিশ্লেষণের প্রয়োজন। তো আমরা গুটি কয়েক মানুষ আমরা কাজ করছি, কিন্তু এইখানের মধ্যে একটা সমগ্র মানুষের মধ্যে এই চেতনার অভাব আমরা লক্ষ্য করি, যেটা বাস্তব সত্য। কিন্তু আমার কাছে যে প্রশ্নটা হলো, মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ, ওরা তো পারত উর্দুটাকে মেনে নিতে, ওরা তো মানেনি। ওরা নিজেদের জীবন জীবিকাকে বিসর্জন দিয়ে, আত্মবলিদান করে, আত্মবিসর্জন করে ওরা বাংলাকে আন্তর্জাতিক একটি ভাষা করতে পারল। আমাদের এখানেও তো একটা ভাষা আন্দোলন হয়েছিল, আমরা কেন পারলাম না? অথচ পারলাম না যদি বলি, তবে এটাও সম্পূর্ণ সত্য নয়। নইলে 72-এর ভাষা আন্দোলন হতো না, 86-র ভাষা আন্দোলন হতো না, বা এখনও যে আমরা সেই ঐতিহ্যকে বুকে নিয়ে আমরা চলছি, হয়তো আমরা চলতাম না। আমরাও হয়তো গোয়ালপাড়া বা নওগাঁও বা হুজাইয়ের মতো আমরাও হয়তো অসমীয়া সংস্কৃতির সঙ্গে নিজেকে বিলীন করতে পারতাম। আমরা বিলীন করিনি। ভাষা আন্দোলন কি আপনার লেখালেখিতে কোনো প্রভাব ফেলেছে? আমি কতটা লেখালেখি করি সেটা জনগণ বিচার করবেন। তবে বিগত প্রায় 3 দশক থেকে এই লেখালেখির সঙ্গে যুক্ত এবং এই কাজগুলোই করে যাচ্ছি। 2011-তে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের জেলা সমিতির সম্পাদক আমি ছিলাম। তখন আমরাই একটা সম্মিলিতভাবে একটা 1950 সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বই বের করেছিলাম। বা পরবর্তী সময় লেখালেখিতে প্রত্যেক কলকাতাতে, পশ্চিমবঙ্গে, শিলচরের অনেক পত্রপত্রিকাতেই নিয়মিত লেখালেখি করছি। আর এটাই আমার লেখালেখির ডোমেইন। এই বিষয়েই লেখালেখি কারণ আমি বিজ্ঞানের শিক্ষক, আমি তো আর সাহিত্য সংস্কৃতি খুব কম বুঝি। সুতরাং ওই আত্মমর্যাদা, আত্মশ্লাঘা, এটাকে বুকে নিয়েই যা লেখালেখি করি, এবং তার জন্য আমার লেখালেখিতে
এই শহীদের কথাই আসে, অখণ্ড বাঙালি জাতিসত্তার কথা আসে। এটাই। স্যার, আমার শেষ প্রশ্ন যেটা, আপনার কোনো মেসেজ রয়েছে যেটা আপনি আমাদের দর্শকদেরকে একটু বলতে চাইছেন? আমি বলবো বাংলা শিখতে হবে। বাংলা যদি আমরা না শিখি তবে আমরা ছিন্নমূল হয়ে যাব। একদম। আমরা ছিন্নমূল হয়ে যাব, এবং ছিন্নমূল হয়ে গেলে পুরো পৃথিবীতে একটা জিনিস খেয়াল করে দেখবেন, পুরো পৃথিবীতে আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে। হ্যাঁ, আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে গিয়ে এটাই যে প্রত্যেকেই নিজের একটা সত্তা তৈরি করছে। আমি কোন সত্তা তৈরি করব? আমার ধর্মীয় সত্তা না আমার ভাষিক সত্তা? এই দুটো সত্তা কিন্তু একটার মানে প্রতিস্পর্ধী নয়, একটার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। আমি একই সঙ্গে বাঙালি, একই সঙ্গে আমি হিন্দু। আবার একটা মানুষ একই সঙ্গে বাঙালি, একই সঙ্গে সে মুসলমান হতে পারে। আমি শামসুর রহমানের কবিতা পড়ব, আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব। আমি হ্যাঁ, কোনো ক্ষেত্রে এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে বাংলাদেশের বাংলাতে কিছু শব্দ এসেছে, যেমন আব্বাজান, গোসল ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে এসেছে। তো এই শব্দগুলোকে গ্রহণ করে কিন্তু মূল যে বাংলার স্রোত কিন্তু এক এবং অদ্বিতীয়। আমাদের চেষ্টা করতে হবে। আমি সবসময় যে কোনো সভা সমিতিতে যাই, বক্তব্য রাখতে যাই, আমি অভিভাবকদের একটা কথাই বলি যে আমাদের সাহিত্য চর্চা করতে হবে। আমি কেন বলি সাহিত্য চর্চা করতে হবে? সাহিত্য মানবিকতার পাঠ দেয়, মানবিকতার পাঠ দেয়। আমি যদি শরৎচন্দ্র না পড়ি, অনেকেই বলবেন যে না, তোমাকে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে, তোমাকে তো ডাক্তার হতে হবে, তোমাকে তো ইঞ্জিনিয়ার হতে হবে। ঠিকই আছে, কিন্তু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপরে কি হবে? তারপরে মা বাবার স্থান হবে গিয়ে বৃদ্ধাবাসে। কেন বৃদ্ধাবাসে হবে? কারণ ওর মধ্যে কোনো মানবিকতা বোধ, মূল্যবোধের জন্ম হচ্ছে না। তো আমাকে সাহিত্য পড়তে হবে। তো সাহিত্য যদি পড়তে হয়, সেটা ইংরেজি সাহিত্য পড়লেও হয়, আমি বলি না কোনো অসমীয়া সাহিত্য, হিন্দি সাহিত্য, সব সাহিত্যই মানবিকতার পাঠ দেয়। আমার প্রেমচাঁদ মুন্সির লেখা আর আমার প্রেমেন্দ্র মিত্রের লেখা একই কথা, কিন্তু আমাকে পড়তে হবে, সাহিত্য চর্চা। আর বাংলাকে আরও একটি কথা হবে, কাজের ভাষা। এটা আমরা কেন পারি না? আমাদের সরকারি ভাষা বাংলা। আমি যতদিন চাকরি করেছি আমি চেষ্টা করতাম আমাদের যে ক্যাজুয়াল লিভ অ্যাপ্লিকেশনটা, ক্যাজুয়াল লিভ মানে হচ্ছে আকস্মিক ছুটি, আমি এই আকস্মিক ছুটিটা আমি বাংলায় লিখতাম। কেন বাংলায় লিখতাম? কারণ আমাদের এখানকার সরকারি ভাষা বাংলা। তো আমি বলবো কি যে আমাদের কাজের ভাষা সেটা বাংলায় করতে হবে। আর এখন তো আরও সুবিধা হচ্ছে গিয়ে আমরা সবাই বাংলায় কম বেশি টাইপ করতে পারি মোবাইলে। ইউনিকোড এসে, অভ্র এসে, ইউনিকোডে আমরা খুব সহজেই বাংলায় টাইপ করতে পারি। তবে কেন আমরা ইংরেজি লিখব, হিন্দি লিখব? কোনো ভাষা শিখতে আমি না করছি না, প্রত্যেকটা ভাষা শেখা উচিত। আমি যদি ইংরেজি না জানি, আমি যদি হিন্দি না জানি, আমি যদি অসমিয়া না জানি, আমি যদি পারি আমি মণিপুরিও শিখব, কিন্তু সেটা আলাদা। কিন্তু আমার ভাষাকে তো চর্চা করতে হবে। তো আমার ভাষাকে চর্চা করতে গেলে কি লাগবে? আমার অক্ষর পরিচয় লাগবে। এই যে আজকে আমি ধন্যবাদ জানাই, শব্দবোধ অভিধানটা আমাকে দেওয়া হলো উপহার, আমি এটা বুকে তুলে নিলাম। প্রত্যেকের ঘরে একটা অভিধান থাকা দরকার। বাংলা ভাষা, আমরা বাংলা বানান কর্মশালা করি, আমরা চাই বাংলা বানান কর্মশালায় যেন সবাই আসেন, কারণ বাংলা বানান নিয়ে একটু খটোমটো আছে, যেটা সত্যি কথা। হ্যাঁ, কয় রসইকার কি, কয় দিগ্গইকার কি, দুটো সম্পূর্ণ আলাদা অর্থ, এগুলো একটু জানতে হবে। আমরা যদি কেউ যদি ইচ্ছে করে তাহলে ফরাসি ভাষা শিখতে পারবে, ফ্রেঞ্চ ভাষা শিখতে পারবে, তবে বাংলা ভাষা কেন শিখতে পারবে না? এটা তো আমার মাতৃভাষা। আর মায়ের ভাষায় শিখবো না, এটা কেমন করে হয়? এটাই তো আমার পরিচয় না? এটাই। একদমই। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ ভালো লাগলো কথা বলে। লিটারেলি আমার গুজ বাম্পস আসছিল যখন আপনি এক্সপ্লেন করছিলেন। আমি ভয়েস 24কে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি মনে করি এই যে একটা দায়বোধ থেকে এই যে অনুষ্ঠানটা পরিচালনা করলেন সঞ্চালিকাকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কেননা এই দায়বোধটা যেন আমরা প্রত্যেকের মধ্যে জন্ম দিতে পারি। আরও একটি কথা বলি, আমাদের এই উপত্যকায় কোনো সেই অর্থে জাতীয় চ্যানেল, টিভি চ্যানেল নেই, কিন্তু আজকের এই যে পডকাস্ট চ্যানেলগুলোতে এইভাবে যদি ভাষা চর্চা হয়, 19-এর চর্চা হয়, তবে খুব কাজের কাজ হবে। আমি আশা করব আগামীতে 21শে জুলাই আরও একটি শহীদ দিবস আছে, আমি আশা করব
সঞ্চালিকাকে অনুরোধ করব 21শে জুলাই 1986-তে করিমগঞ্জতে জগন্ময় যিশু তাদের শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল, এটাও আমাদের জানানো প্রয়োজন, শুধু একাদশ শহীদ নয়। তো এভাবেই আমরা আমাদের দায়বোধ থেকে আমরা যেন আমাদের মাতৃভাষাকে আমরা সেবা করে যেতে পারি, জন্মভূমি এবং মাতৃভাষার প্রতি ঋণ যেন আমরা আমৃত্যু শোধ করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আপনি যে আমাকে একটা এত সুন্দর মিষ্টি নাম দিয়েছেন সঞ্চালিকা, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আজকের জন্য এটুকুই, এখানেই শেষ করছি আমাদের আজকের একটা ভীষণ সুন্দর একটা পডকাস্ট। আর এইভাবে আরও সুন্দর সুন্দর পডকাস্ট দেখতে হলে আপনাদেরকে ফলো করতে হবে এই ভয়েস24 চ্যানেলটাকে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ।